আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য, মানুষের সরকারের ভিতরে আরেকটা সরকার। এই অভিযোগে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার বিরুদ্ধে ছাত্রদের যেমন অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে বিপ্লবে অংশ নেওয়া যে বিপ্লবীরা, তাদেরও অনেক অভিযোগ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ছাত্রদের বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ছাত্রদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে তিনি তার চয়েস অনুযায়ী, তার মত অনুযায়ী, তার ধ্যান ধারণা অনুযায়ী ইউনূস সরকারকে পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি অতীতে তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোকে দিব্যি ভুলে গেছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাকে আরো কিভাবে দীর্ঘায়িত করা যায়, কিভাবে পরবর্তী নির্বাচিত সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া যায়, এমপি হওয়া যায়, এই নেশায় বিভোর হয়ে আছে। তার সপক্ষে সবচেয়ে বেশি অ্যাক্টিভ দেখা যেত একজন অনলাইন অ্যাক্টিভিস্টকে। সেই অ্যাক্টিভিস্ট ইদানিং ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে রীতিমতো আসিফ নজরুলকে চ্যালেঞ্জ করে দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশের সাবেক সাংবাদিক ইলিয়াস হোসেন, সেও ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে অনলাইনে। এখন বিষয়টা হচ্ছে, আসিফ নজরুল কি আসলে অপরাধী? আসিফ নজরুল কি আসলেই ছাত্রদের বিপ্লবকে বিতর্কিত করে যাচ্ছেন? আসিফ নজরুল কি আসলেই তার ভিতরে কোনো এমন একটি সরকার প্রতিষ্ঠা করে রেখেছেন যেটা হয়তোবা ছাত্ররা চর্মচক্ষুতে দেখতে পারতেছে না, অথবা তারা হয়তো মনে করতেছে যে আসিফ নজরুল কোনো ষড়যন্ত্র করে ছাত্রদের এই বিপ্লবকে বিতর্কিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে? বাস্তবে ডক্টর আসিফ নজরুল একজন বিতর্কিত লোক। আসিফ নজরুলের অতীত কর্মকাণ্ড যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন, নজরুল সাহেব আইন উপদেষ্টা হওয়ার আগে ওনার বক্তব্য ছিল বরাবর আইন বিভাগের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল। ওনার বক্তব্য ছিল যে আইনি কাঠামোকে ঢেলে সাজানোর দরকার। ওনার বক্তব্য ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ। ওনার বক্তব্য ছিল যে দেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড যেন আর না ঘটে, গুম খুম এগুলো যেন আর না ঘটে, এবং অন্যায়ভাবে কাউকে নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতা, এই বিষয়গুলো নিয়ে আসিফ নজরুল সাহেব সব টকশোতে সোচ্চার থাকতেন। কিন্তু উনি যখন চেয়ার পেলেন, উনি যখন উপদেষ্টা হিসেবে নির্বাচিত হলেন, তার পরবর্তী সময়ে ওনার বক্তব্যের সাথে ওনার আগের বক্তব্যের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। আইন উপদেষ্টা হওয়ার পরে আসিফ নজরুল সাহেব 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তিত হয়ে বর্তমানে ওনার বক্তব্য হচ্ছে আইনের গতিতে চলবে। উনি সব মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত না, উনি শুধুমাত্র আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। সুতরাং আইনি যে কাঠামোগুলা, আইনি যে বিষয়বস্তুগুলা, শুধুমাত্র সেগুলো নিয়ে উনি কথা বলার অধিকার রাখেন, বাকি মন্ত্রণালয় নিয়ে তার কথা বলার কোনো অধিকার নাই। সুতরাং ক্ষমতায় যাওয়ার আগে উনি যে সর্বময় সব সরকারের সকল মন্ত্রণালয় নিয়ে কথা বলতে পারতেন, ওনার বক্তব্য অনুযায়ী সরকারে আসার পরে, নির্দিষ্ট একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে উনি আর সেই সব মন্ত্রণালয় নিয়ে কথা বলার যোগ্যতা রাখেন না। অতএব ওনার কথায় এটা পরিষ্কার যে ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা না করে যদি আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করা হতো, তাইলে হয়তোবা উনি রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে দিতে পারতেন, উনি উন্নয়নের জোয়ার বইয়ে দিতে পারতেন, সংস্কারের জোয়ার বইয়ে দিতে পারতেন, এবং উনি আগে যা বলতেন, টকশোতে যা বলতেন, ফেসবুকে যা বলতেন, সবগুলো বাস্তবায়ন করা সম্ভব হতো। কিন্তু শুধুমাত্র একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে উনি আসলে সেগুলো পারতেছেন না, এটা উনি পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে। তো আমরা দাবি রাখবো, যদি সুযোগ থাকে কোনোভাবে আসিফ নজরুল সাহেবকে যদি আরো কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যায়, যেমন ওনাকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যায়, যেহেতু উনি আইনি কাঠামো, আইনি বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে সবসময় কথা বলেন, ওনাকে যদি সুযোগ দেওয়া যায়, উনি যদি আসলে ওনার চরিত্রের আসল রূপটা দেখাইতে পারে, তাইলে মনে হয় যে হইতে পারে যে দেশের কোনো কল্যাণ নিহিত আছে সেখানে। আর অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আসিফ নজরুলের বিরুদ্ধে দুনিয়ার অভিযোগের পাহাড় দাঁড় করে আছেন, আপনাদেরকে বলতে চাই যে আসিফ নজরুল মোটেই এরকম মানুষ না। উনি অত্যন্ত ভদ্রলোক, জেন্টল লোক। ওনার আগের বক্তব্যকে আপনারা কোনোভাবেই বর্তমান বক্তব্য দিয়ে বিবেচনা করবেন না। আগের বক্তব্য দিয়ে কখনো ওনাকে জাজ করতে আসবেন না, কারণ উনি আগে ক্ষমতার বাইরে ছিলেন, এখন উনি ক্ষমতায় আছেন। এখন উনি চাইলেই অনেক কিছু পারেন না, আগে উনি অনেক কিছু পারতেন। এটা অলরেডি আসিফ নজরুল সাহেব এক সংবাদ সম্মেলনে বলেও দিচ্ছেন যে ক্ষমতার বাইরে থেকে অনেক কিছু বলা যায়, ক্ষমতায় গেলে আর অনেক কিছু করা সম্ভব হয় না। এই সত্যতাটা যে আসিফ নজরুল সাহেব স্বীকার করছেন, এটাই আমি মনে করি যে জাতির জন্য অনেক বড়। আসিফ নজরুল সাহেবের ইন্ধনে এই একটা আন্দোলন, এই আন্দোলনের পিছনে উনি যে মশলাপাতি যোগাইছেন, এই আন্দোলনকে সফল করে ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য ওনার যে আকাঙ্ক্ষা ছিল, যে আগ্রহ ছিল, সে আগ্রহ বাস্তবায়নের পরে আসিফ নজরুল সাহেব তার অতীতকে রিসেট বাটন দিয়ে মুছে ফেলছে। উনি আর অতীত মনে করতে চান। আমরা আশঙ্কা করতেছিলাম যে আসিফ নজরুল সাহেব কবে রিসেট বাটন চেপে ওনার বউকেও ভুলে যায়। দুর্ঘটনাবশত, সৌভাগ্যবশত সেটা আর হয় নাই। সেরকম ঘটনা এখন পর্যন্ত আমরা
শুনতে পাইনি, যদিও জানা যাচ্ছে যে আসিফ নজরুল সাহেব উপদেষ্টা হওয়ার পরে তার পারিবারিক জীবন ভালো যাচ্ছে না, তার সংসার জীবন ভালো যাচ্ছে না। অতএব অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে বলতে চাই, আপনারা আসিফ নজরুল সাহেবের পিছন ছাড়েন, ওনাকে ওনার মতো করে কাজ করে দেন। উনি বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করবেন। উনি নিজে ডিম পেড়ে হলেও মানুষকে খাওয়াবেন। আইনি কাঠামো উনি সংস্কার করবেন। আইনি কাঠামো কি সংস্কার উনি করছেন এটা তো এতদিনে অলরেডি সবাই দেখতেই পাচ্ছে। আগামীতে হয়তো বা আরো ভালো কিছু অথবা আরো খারাপ কিছু হয়তো মানুষের জন্য অপেক্ষা করছে। তো দেখা যাক আসিফ নজরুল সাহেব আসলে কি করেন, ওনার কথার সাথে কাজের কতটুকু মিল, এটা দেখার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। মাত্র 3 মাস গেল, ওনাকে অন্তত 30 বছর সময় দেওয়া উচিত।